শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারটা যদি আপনি বলেন সংবিধান অনুযায়ী হচ্ছে কিনা, তাহলে আপনাকে আমি প্রশ্ন করি যে এই যে বিপ্লবটা হয়েছে এটা কি সংবিধান অনুযায়ী হয়েছে? হয়নি। না। যদি না হয় তাহলে তো পদত্যাগের কথা আসতেছে কেন? উনাকে পদচ্যুত করা হয়েছে। উনি যদি দেশ থেকে না মানে যদি না পালিয়ে যেতেন তাহলে হয়তোবা অনেকে এটা নিয়ে ট্রল করতেছে, তাহলে আমরা আজকে হয়তোবা 40 খাইতাম। মানে আমরা কারো মব জাস্টিস চাই না, বাট উনি যদি থাকতেন হয়তো একটা অনাহুত কোনো ঘটনা ঘটতো। সেই ঘটনা যদি ঘটতো তাহলে কি কি মানে এটা কি সংবিধান অনুযায়ী হইতো? সো এখানে সংবিধানের দোহাই দিয়ে ওনার পদত্যাগটা হয়েছে কিভাবে, এটা একটা নিছক একটা জাস্ট একটা চায়ের স্টলে আড্ডার একটা বিষয়, বাট এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কিছুই নাই। আমি মনে করি এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই। উনাকে একটা বিপ্লবের মাধ্যমে তাদেরকে এই ছাত্র জনতা এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেয় না, মানে সে নিজেই পালিয়ে গেছে। সো এই মুহূর্তে এটা নিয়ে আমি কোনো বিতর্ক করতে চাই না। প্রথমেই যদি এটা সংবিধানটাকে যদি রহিত করে দিয়ে এই বিপ্লবী একটা সরকার গঠন হয়ে আবার সংবিধান যদি পুনর্লিখিত হতো, এটাকে আমি বেশি সাপোর্ট করতাম। আর আপনি ভারতের যে যে ইয়াটা ভারত মানে এই যে 5 বছর ধরে আমেরিকা এটা প্রিপারেশন নিয়েছে, এরকম যে এই মর্মে একটা ভারতীয় পত্রিকায় বের হয়েছে, এটা আবার মানব জমিন করেছে। সো এইটাকে আমি আলাদাভাবে কোনো স্পেশাল কোনো কিছু দেখতেছি না। এটা হচ্ছে আগে এই 5ই আগস্টের আগের থেকে ভারত যেভাবে আমাদের এগেইনস্টে প্রপাগান্ডা চালিয়ে আসতেছিল ওইটার একটা অংশ। এখানের মধ্যে আমি প্রতিবেদনটা পুরা পড়ে এর মধ্যে এমন কোনো সাবস্টেন্স পাইনি। ওরা বলেছে কিছু কিছু বা ছাত্রদেরকে ভেস্টেড গ্রুপকে ট্রেনিং দিয়েছে বিভিন্ন গণতন্ত্র এবং এই রিলেটেড সেমিনার সিম্পোজিয়াম। বাট একটা জিনিস বুঝতে হবে, এই যে ইয়াটা যে বিপ্লবটা হয়েছে এটা হয়েছে কি মানুষ বুলেটের সামনে দাঁড়িয়েছে। এইটার কি কোনো ট্রেনিং আমেরিকা কি আমাদেরকে দিয়েছে? যে আমেরিকা ট্রেনিং দিয়েছে যে বুলেট থাকলেও এই যে আমরা সবাই আসাদুজ্জামান কামালকে পুলিশের যে ইয়াটা দেখেছি যে একটা মরে একটাই যায় আর কেউ যায় না, এই ট্রেনিং কি আমাদেরকে আমেরিকা দিয়েছে, ছাত্র জনতাকে দিয়েছে? বা এইটা কি এমন একটা জিনিস যে 10-12 জন 15 জন করে 5 বছর ধরে বিভিন্ন ট্রেনিং দিয়ে আনলো, অথবা এই ট্রেনিং এর প্রেক্ষিতে গ্রাউন্ডে গিয়ে তারা সবাই জান দিয়ে দিল? তাহলে তো এটা যদি হইতো তাহলে তো এই যে গত ইয়ার আগে যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যা ইয়া যে আন্দোলনটা করতেছে ওইটাই তো সফল হতো নির্বাচনের আগে। তো এই কারেক্ট। তো এখানে এই এই আমি মনে করি যে এই এই ভারতীয় প্রোপাগান্ডা নিয়ে আমরা যদি আলোচনা করি, আই এম গিভিং টু ইম্পর্টেন্স টু দেম। আমাদের অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো কিছু নাই। আমি একটা নিউজ পেয়েছি যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যে সরকার তারা অ্যাকচুয়ালি তাদের জনগণ কিন্তু আমাদের এই ছাত্রদের আন্দোলনকে সাপোর্ট করতেছিল এবং মমতা ব্যানার্জিও এটার সাইডে ছিল। সো এই কারণে এবং প্লাস এটা একটা দীর্ঘ ডিজিএফআই এর একটা রিপোর্ট আছে যেটাতে বলা হয়েছিল যে এই এলাকাগুলা মানে গণতন্ত্র যারা রেগুলার গণতন্ত্রবাদী যারা আছে তাদেরকেই এই পশ্চিমবঙ্গের জনগণ সাপোর্ট করবে। সো এই স্বৈরাচারী সরকারকে তারা সাপোর্ট করে নাই। প্রথমেই কিছু লোক ভুল করে যশোরে চলে গেছে, তারা ভাবছে এইটাই সবচেয়ে সহজ রুট। বাট পরবর্তীতে যখন এই সমস্ত রিপোর্ট এবং তারা তো অফকোর্স ডিজিএফআইদের সাথে তাদের যোগাযোগ ছিল, এরা যখন দেখেছে তখন আর এই এই রুটটা তখন আর ব্যবহার করেনি। তখন তারা ত্রিপুরা, সিলেট এবং অন্যান্য ইয়াতে এক্সপ্লোর করেছে। যারা এই ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করেছে বিভিন্নভাবে তাদের এগেনস্টে যে কার্যক্রম যেগুলা নেওয়ার কথা ছিল এগুলা হচ্ছে না। যেটা হচ্ছে খুব স্লোলি এবং গ্র্যাজুয়ালি হচ্ছে, এবং কিছু কিছু ইনফরমেশন আছে খুব ডিস্টার্বিং। আমি লাস্ট গত পরশুদিন সম্ভবত একটা লাইভে করেছি যে আমাদের 2জন জেনারেল যারা অলরেডি অফশোরে চলে গেছেন, অ্যাকচুয়ালি এখনো অফশোরে যান নাই, মানে আমি দেখলাম এই ধরনের ফোর্স রিটায়ার্ডে যখন দেওয়া হয়, অর্ডারটা দেওয়া হয় ইমিডিয়েটলি, মানে হচ্ছে ফোর্থ উইক, মানে যখন আদেশটা যেদিন সিগনেচার করা হয়েছে ওই দিন থেকেই উনি আউট অফ সার্ভিস। কিন্তু এখানে দেখলাম যে 4জন জেনারেল মুজিব তো বরখাস্ত, জেনারেল সাইফুল আলম, মেজর জেনারেল হামিদ, আর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, তাদেরটার মধ্যে 15 দিনের সময় দেওয়া হয়েছে। মানে তারা
এখনো 15 দিন কিন্তু 2 স্টার 3 স্টার গাড়ি নিয়ে ওনারা এখনো সেই একই ফ্যাসিলিটিটা পাচ্ছেন। এবং তাদের ইয়াটা কি, আহ, দুজনের নামে আমি যেটা শুনেছি, একটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন, আহ, তিনি এর আগে সিজিএস পর্যন্ত ছিলেন। তো উনার সাথে অজিত দোভাল, ইন্ডিয়ার যে সিকিউরিটি অ্যাডভাইজার, অজিত দোভালের সাথে তার টেক্সট মেসেজ আদান প্রদান হয়েছে, সেম উইথ লেফটেন্যান্ট জেনারেল শাহিন। বাট যে টেক্সট মেসেজ গুলো হওয়ার পরে এটা সেনাপ্রধান জেনেছেন, সেনাপ্রধান তাদের সাথে কথাও বলেছেন, কথা বলার পরে ওনাকে শুধু পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে শাহিন স্যারকে বদলি করিয়ে দিয়েছেন। আর সাইফুল ইসলাম স্যারকে অনেক পরে, ঘটনা অনেক পরে। তো আমার কথা হচ্ছে, যদি পার্শ্ববর্তী দেশের সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে আমাদের জেনারেলের 1-to-1 কমিউনিকেশন থাকে, এটা হচ্ছে হাই ট্রিজন, যেটা হচ্ছে দেশদ্রোহিতা। এই দেশদ্রোহিতা যদি একটা যুদ্ধকালীন সময় হয়, হি গোজ টু ফায়ারিং স্কোয়াড। এরকম একটা সিচুয়েশনে আমরা সবাই জানি যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হচ্ছে এই ভারত। আর আমরা সবাই জানি সেনা প্রধানকেও ভারতের এগ্রিমেন্ট ছাড়া হতে পারে না। তো এক সেন্সে আমরা যদিও জানি যে এই বিপ্লবটাতে শেষ মুহূর্তে আমাদের জেনারেল ওয়াকার সাপোর্ট করেছেন, কিন্তু আমার কাছে এখন যত দিন যাচ্ছে ততই আমি মোর কনভিন্স হচ্ছি যে যখন তিনি যেহেতু শেখ হাসিনা তার আত্মীয়ই ছিলেন, উনি একটা ক্যালকুলেশন করেছেন, যখন অফিসারদের সাথে একটা দরবার নিয়েছেন, যখন দেখেছেন জুনিয়র অফিসার এবং মিড লেভেলের অফিসাররা সবাই জনগণের পক্ষে, উনাকে একটা ডিসিশন নিতে হয়েছে, আদারওয়াইজ তার লাইফ অ্যাট স্টেক হতে পারত। সো উনি একটা ডিসিশন নিয়েছেন। ডিসিশন নেওয়ার পরে নর্মালি যদি একটা, আমরা সবাই জানি যে আওয়ামী লীগের ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই বলেছে যে সরকার পতন হইলে কমসে কম নাকি 5 থেকে 10 লাখ লোক মারা যাবে। এটা কি হয়েছে? এটা তো এখানে হয় নাই। কারণটা কি? অ্যাটলিস্ট আমরা এটার জন্য থ্যাঙ্কফুল যে আমরা মব জাস্টিস চাই না, এবং যে পাওয়ার ট্রানজিশনটা যেটা হয়েছে, আমি অ্যাপারেন্টলি মানে পিসফুল বলবো আফটার বিপ্লবে তো অলরেডি 900-1000-এর কাছাকাছি লোকজন মারা গেছে। এই তারা সবাই দেশের জন্য প্রাণ দিয়েছে, আমরা তাদের সেলুট জানাই। কিন্তু এর পরবর্তীতে যাদের জন্য এই ফ্যাসিবাদ, যাদের জন্য এটা হয়েছে, তাদের প্রতি নর্মালি যে মব জাস্টিস যেটা হয়, ওটা কিন্তু হয় নাই। এই না হওয়ার কারণে আমি বলবো যে এই সরকারকে রাখার জন্য যারা ছিল, সেনাবাহিনী ছিল, গোয়েন্দা সংস্থাগুলো ছিল, এসএসএফ, ডিবি, পুলিশ, এগুলো সবাই ছিল। এবং এদের মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনাকে রেখে চলে যাওয়ার পরে ওদের যে মেইন যারা লোকজন মাসল পাওয়ার ছিল, তারা তাদের স্বপদে বহাল ছিল। আজ কয়েকদিন হয়েছে, 40 দিনের উপর হয়ে গেছে। দেখে কিন্তু আমরা একটার পরে আনসার বিপ্লব, তারপরে জুডিশিয়াল কু এবং ব্লা ব্লা যত ধরনের আনরেস্ট আছে, এবং এটা একটা প্রেডিকশন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানে ইউটিউব যারা করে, অ্যাক্টিভিজম করে, তারা বলেছে যে এই হাসিনা এবং ইন্ডিয়ান সরকার তাদের মিডিয়া ব্যবহার করতেছে আমাদের এগেইনস্টে প্রোপাগান্ডা, যেটার একটা উদাহরণ তো আজকে আমরা যেটা আলোচনা করলাম যে আমেরিকা নাকি 5 বছর ধরে করছে, এগুলো সমস্ত কিছু প্রোপাগান্ডা। এবং তারা করতেছে যে আওয়ামী লীগ ছাড়া যারা আছে সবাই হচ্ছে মুসলিম জঙ্গিবাদ। তো এই সময় আমাদের ওয়াকার স্যার অ্যাকচুয়ালি নট ডুইং দ্য রাইট থিং। উনি এই সিরিয়াস অফেন্সের পরে লোকজনকে শুধু বদলি করতেছেন, এবং যাদেরকে চাকরিচ্যুত করা দরকার তাদেরকে ফোর্স রিটায়ার দিচ্ছেন, আবার 15 দিন সময় দিচ্ছেন তাদের ইয়া করার জন্য। যারা অলরেডি আয়না ঘরের জন্য, উনি কি কোনো চাপে আছে? মানে একজন প্রশ্ন করেছেন, উনি কি আসলে কোনো চাপের মধ্যে আছে, নাকি উনি ইচ্ছে করে এগুলা করছেন? আমি যেটা মনে করছি এট প্রেজেন্ট, আমরা আগে বলেছিলাম যে এনটিএমসির যে প্রধান ছিল, এনটিএমসির যে প্রধান ছিলেন মেজর জিয়াউল হাসান, তার কাছে অনেক অডিও ভিডিও টিডিও সবকিছু নাকি ছিল। বাট আমি বর্তমানে যে আপডেট পেয়েছি যে সেই সমস্তগুলোই এখন ট্রান্সফার হয়ে গেছে তারেক সিদ্দিকীর কাছে। তারেক সিদ্দিকী বর্তমানে আছে ইন্ডিয়াতে। আমি এর আগের একটা টক শোতে বলেছিলাম যে সে ফ্রান্সে আছে, বাট এই ফ্রান্সে আছে মানে ফ্রান্সে একটা সিম কার্ড ব্যবহার করে সে
সোর্সের সাথে কথা বলেছে, এবং এর ঘন্টা দুয়েক পরে আবার সৌদি আরবের একটা নাম্বার থেকে টেক্সট মেসেজ করেছে। এটা বোঝা গেছে তার পজিশনটা ইয়া করার জন্য ফাইনালি একটা কনফার্ম হয়ে গেছে সে এখন ভারতে অ্যাকচুয়ালি শেখ হাসিনার সাথে আছে, এবং ওখানে থেকে এই ওয়াকার স্যারের উপরে উনি প্রেশার ক্রিয়েট করতেছেন। এবং এট প্রেজেন্ট আমার অ্যাসেসমেন্ট যেটা বলে সেটা হচ্ছে তারেক সিদ্দিকের কাছে দেয়ার আর সাম ভাইটাল এভিডেন্স এগেনস্ট ওয়াকার স্যার, এবং এখন তার কথা মতোই চলতেছে। আমি অ্যাকচুয়ালি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনিস উনি একজন সম্মানিত এবং অভিজ্ঞ ব্যক্তি। উনি এখনো কেন মানে আমরা এত যারা সামরিক বাহিনীতে আছে তারা এত কথা বলছি এই রিলেটেড, বাট উনি জিনিসটা অ্যাড্রেস করতেছে না, এটা আমি অ্যাকচুয়ালি খুব ট্রাবলড। আমি মনে করি যে এই একটা সিচুয়েশনে আমি আগেও বলেছি যে এই যে এভিডেন্স যেগুলো আছে এনটিএমসি যেগুলো রেকর্ড করেছে এগুলা শুধু যে ওয়াকার স্যার এগেনস্টে না, বাংলাদেশের যত প্রতিভাধর গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সবার এভিডেন্স আছে। এবং এটা যদি তারেক সিদ্দিকীর কাছে থাকে ইট ইজ শেয়ার্ড উইথ দ্য ইন্ডিয়ান্স। তাই যদি হয় আমাদের নেক্সট 5 to 10 ইয়ার্সের মধ্যে যারা রাজনীতি করবেন দে আর অ্যাট স্টেক, মানে এর মানে হচ্ছে বাংলাদেশের সিকিউরিটি অ্যাট স্টেক। এই জিনিসটা ভালোভাবে আমি মনে করি সরকার এটা হ্যান্ডেল করতেছে না। এবং এই কারণে আমি মনে করি যেহেতু এখনো যারা যারা আয়নাঘর থেকে শুরু করে গুম খুন সবকিছুর সাথে জড়িত তাদেরকে আমি যেটা নিজে সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে মনে করি যে সেনাবাহিনীটাকে যেভাবে স্পয়েল করা হয়েছে, যেভাবে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় লোকজনদেরকে এবং দলীয় ভাবে যারা ইভেন গোলাপগঞ্জ না তারাও মানে নামের শেষে শেখ লাগে এফিডেট করে শেখ লাগেছে এরকম এর হিস্ট্রি আছে। সো এই যে সিচুয়েশনটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে ফিউচারে যেন কখনো সেনাবাহিনীর সদস্যরা ডিজিএফআই তে হোক আর র্যাবে হোক বা এনএসআই তে হোক তারা যেন এই ধরনের ক্যাপিটাল সিন যেটা গুম খুনের মতো মানবাধিকার হরণ করতে না পারে, তার কারণে এটা আমাদেরকে একটা এক্সাম্পল সেট করতে হবে। যারা বর্তমানে জড়িত আছে তাদেরকে সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে পানিশমেন্টটা এনশিওর করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে এই বিপ্লবটাই মিনিংফুল হয়ে যাবে। এই বিপ্লবের মাধ্যমে যে আমরা কি জন্য আসছি, গুম খুন সরকারের অরাজকতার জন্য এগেইনস্টে এই বিপ্লবটা হয়েছে, এটা মিথ্যা হয়ে যাবে। এবং এই মিথ্যা করার জন্য ওয়াকার স্যার যে টাইমটা নিতেছে উনি সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে। আমার বিভিন্ন কলিগ যারা কথা বলে তাদেরকে বিভিন্ন লোকজনকে ফোন করে কথা বলা হচ্ছে না উনি সবকিছুই করবেন, বাট কথা হচ্ছে এই স্লো করার ফলে এই আন্দোলনটা এক সময় ফল করবে।